আজকে ম্যাচের একাদশ নিয়েই অনেক সমালোচনা করার সুযোগ আছে। কিছুটা আপনারা দেখছেন যে আমি আমার ডি ফর দেবব্রত যে পেজটা ফেসবুক পেজে অনেকদিন পরে ওইখানে কিছু একটা লিখলাম স্পোর্টস নিয়ে। আজকে ম্যাচের একাদশটা মানে এই যেভাবে সাজানো হয়েছে এটা একেবারেই কোনো আদর্শ একাদশ না। প্রথমত সাইফ হাসানকে যেভাবে খেলানো হয়েছে, সাইফ হাসান দেখেন কেন ন্যাশনাল টিম থেকে বাদ পড়ছিল? মনে আছে আপনাদের? মূলত হচ্ছে ও মুভমেন্ট খেলতে পারত না। সেম মুভমেন্ট একদম খেলতে পারত না। এখনো সেটা ডেভেলপমেন্ট হয় নাই। তাহলে কেন সাইফকে আমরা দলে চাই? সাইফকে চাই ৩-৪ এ ব্যাট করার জন্য। ৩-৪ এ ব্যাট করবে যখন টি-20 তে তো ৩-৪ এ যখন আসে, সাধারণত ওই সময় আর বলের মুভমেন্ট থাকে না। ওই সময় সাইফ দুর্দান্ত ব্যাটসম্যান। ফলে সাইফকে ওপেনার হিসাবে দলে নেওয়াটা একটা ব্লান্ডার। দ্বিতীয় কথা সাইফকে নিছেন আপনি নিয়ে ইমনকে বাদ দিয়ে দিয়েছেন। ইমন তামিম জুটি যেটা গত ১.৫ বছর ধরে আমাদেরকে সবচেয়ে বেশি সার্ভিস দিচ্ছে। হোক একসঙ্গে হয়তো ওরা বড় পার্টনারশিপ করতে পারতেছে না। কিন্তু ওরা থাকলে কেউ না কেউ রান করে। মাত্র ২ টো ম্যাচ গেল যেখানে দুজনের কেউ রান করে নাই। তার মধ্যে আপনি ইমনকে বসায় দিলেন। দেখেন আজকে কিন্তু তামিম ঠিকই রান করে বেরোয় আসছে ওখান থেকে। তামিমও তো গত ২ ম্যাচে রান করে নাই। তামিমকে বসায় দিলে কি হতো আজকে? মানে ২ টো ব্লান্ডার করলেন না একটা ওপেনিং স্পট নিয়ে। আপনি অবশ্যই ইমনকে রেখে সাইফকে খেলাতে হতো। সাইফকে অবশ্যই দরকার। কারণ আপনি ৪ বোলার নিয়ে খেলতেছেন। আপনার তো পার্ট টাইমার ২ জন লাগবে। শামীম আছে, সাইফ আছে। ওকে, তাহলে একটা ওপরটা সেটেল হলো। সেক্ষেত্রে কাকে বসাতে হতো? হৃদয়কে বসাতে হতো। হৃদয় যদিও ২৬ রান করছে যথারীতি মিডল ওভারে তার যা করার কথা সেটা একদমই করতে পারে নাই। কেন করতে পারে নাই? কেন আমাদের মিডল অর্ডার একদম রান পায় নাই? সেটা একটু পরে বলতেছি। 11 নিয়ে আরেকটু বলি। 11 এ আপনার যদি নাসুমকে ঢোকাতেই হতো তাহলে আসলে বসাতে হতো রিশাদকে। এটা ছাড়া কোনো বিকল্প নাই। কারণ আপনি মাহাদি যতই খারাপ করুক, যতই আগের ২ ম্যাচ খুব বেশি ভালো না করুক, খুব খারাপ করছে এটা তো আমি বলব না। কিন্তু মাহাদি সুলভ হয় নাই। তারপরেও মাহাদিকে আপনার দলে রাখতে হবে। আপনার পাওয়ার প্লেতে বল করার স্পিনার। তাকে দলে রেখে আপনি নাসুমকে ঢোকান। আমি নাসুম, মাহাদি দুজনকেই দেখতে রাজি। এখন আমি জানি আপনি একটা থোড়বড়ি খেলার যুক্তি দিবেন যে একটা রিস্ট স্পিনার থাকলে ভেরিয়েশন বাড়ে। ভাই আমি রিশাদের যত বড় ভক্ত, আমি মোটামুটি নিশ্চিত যারা দল নির্বাচন করছেন তারা এত বড় ভক্ত না। তারপরও রিশাদ যখন স্ট্রাগল করতেছে, যদি আমার কাউকে রেস্ট দিতে হয়, রিশাদকেই দিতে হবে। কারণ ও তো স্ট্রাগল করতেছে, ওর ভেরিয়েশনটা তো কোনো কাজে লাগতেছে না। ওর রিস্ট স্পিনিং কোনো কাজে লাগতেছে না। ও আরো একটা খুব বাজে ব্যাপার হয়েছে তানজিম সাকিবকে বসায় দেওয়া। আমি জানি না আপনি কাকে বসাবেন, যাকে খুশি। তাসকিন আমাদের বোলিং সাইডের লিডার, তারপরেও তাসকিনকে প্রয়োজনে আরো ১ ম্যাচ বসায় রাখতেন। কিন্তু তানজিম সাকিব এই টুর্নামেন্টেও আমাদের সেরা বোলারদের একজন। উইকেট দিয়ে বিচার করলে তো হবে না রে ভাই। কি দুর্দান্ত বল করতেছে, কি দুর্দান্ত ইনটেন্ডে এবং কি দুর্দান্ত চেষ্টায় বল করতেছে। তাকে আপনি এইরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে বসায় দিলেন। ওকে 11 নিয়ে আর কথা না বলি, এবার একটু বলি যে আমরা রানটা কেন করতে পারলাম না। আমরা দেখেন কি দুর্দান্ত একটা শুরু পেলাম। সাইফ তার লিমিটেশন ক্রস করেও মোটামুটি ভালো ব্যাট করলো এবং তানজিদ তামিম যথারীতি তানজিদ তামিম ১ম বারের মতো কোনো মেজর টুর্নামেন্টে রান পেল। এটা একটা অনেক বড় ব্যাপার। ওর একটা দুর্নাম গায়ে লেগে যাচ্ছিল যে সারা বছর বাইল্যাটারাল সিরিজে রান করে কিন্তু মেজর আসলেই ভেঙে পড়ে। এটার কারণ হচ্ছে ও সেই ২০২৩ এর ট্রমা কাটাইতে পারে নাই। এট লাস্ট সেটা কাটাইতে পারছে এবং দুর্দান্ত একটা ইনিংস খেলছে, দুর্দান্ত একটা ইনিংস খেলছে। তারপরে আমাদের প্রত্যাশাটা কি ছিল? ২ জন ওপেনার যখন আপনাকে 60 পার করে দিয়ে যায় মাত্র পাওয়ার প্লের মধ্যেই, তখন তো ২০০ র নিচে আর কোনো কিছু অ্যাকসেপ্টেবল না। এখন কথা হচ্ছে কি যে এই যে বাক্যটা বললাম না যে ২০০ র নিচে কোনো কিছু অ্যাকসেপ্টেবল না, এটাই আমাদের আজকে খেয়ে ফেলছে। এটাই আমাদের মিডল অর্ডারকে খেয়ে ফেলছে। সেখানে তৌহিদ হৃদয়ের যে স্বভাবসুলভ গা বাঁচানো ব্যাটিং সেটা একটা ভূমিকা রাখছে। সঙ্গে জাকের, শামীম তাদের আসলে যে টিম ম্যানেজমেন্ট বা ওরা নিজেরা ধরে নিছে যে দুশোই করতে হবে। উইকেট কি আচরণ করতেছে, উইকেট কেমন আস্তে স্লো হচ্ছে। উইকেট খেলা শুরু হওয়ার পর থেকে প্রতিটা ডেলিভারির সঙ্গে উইকেট স্লো হওয়া শুরু করছে। এটা ড্রাস্টিক হারে স্লো হয়েছে। ১০ ওভার পার হতে না হতে এই উইকেট ব্যাটিংয়ের জন্য অনেক কঠিন হয়ে গেছে। আশার কথা হচ্ছে যে আফগানিস্তানের সময় এটা আরো কঠিন হচ্ছে। সেক্ষেত্রে আবার একটা বিপদের ব্যাপার হচ্ছে আমাদের স্পিনারদের জন্য শিশির। তো যাই হোক আমাদের ব্যাটসম্যানরা কেন একেবারেই পারল না? কেন জিনিসটা 150 তে আটকে গেল? আপনার ২০০ রানের প্রজেক্টেড স্কোরটা 170, 180 তে তো যেতে হবে, যতই উইকেট স্লো হোক। এখানে ওই যে বললাম মাথায় খেলাটা হয়ে গেছে যে ওরা ধরেই নিচ্ছে যে যেহেতু টপ অর্ডার ওরকম ৬-৪ মেরে গেছে, আমাদেরও প্রত্যেককে ৬-৪ই মারতে হবে।
এটা বোধহয় প্রতিটা বলেই ৬-৪ মারার উইকেট। না রে বাবা, উইকেটটা স্লো হইছে, একটু দেখো। আমি জানি জাকের বা শামীম কেউ আসলে সিঙ্গল ডাবলস খুব একটা বের করতে পারে না। এটা তাদের বেসিক লিমিটেশনস। তারপরেও চেষ্টাটা তো করতে হবে। যে একটা ওভারে জাকের ৩ টা ডাবলস দিছে। ওই জিনিসটা আতার ভাই বলতেছিল যে স্মার্ট ক্রিকেট। আমি দেখলাম ফেসবুকে অনেকে ট্রল করতেছেন। মানে এখানে যেটা হয়, আতার ভাই তো খুব কাছ থেকে উইকেট দেখতেছে। ফলে এই জিনিসটা আতার ভাইরে নিয়ে যতই ট্রল করেন এই জিনিসগুলো ভাবতে হয় যে কেন বলল? ওই সময়টা আসলে ওই মিডল ওভারটায় একটু এই কাজটা আরও করতে হতো। একটা ওভারে ৩ টা ডাবলস নিছেন, এখানেই থেমে যাওয়া যেত না। ৪ এর জন্য যান, ৬ এর জন্য যান, বাকি বলগুলো ডট দিয়েন না। ১৯তম ওভারে এসে ৩ টা ডট হয়ে গেছে। এটা কেন হবে রে ভাই? আপনি তার মানে উইকেট বুঝতেছিলেন না? উইকেট যে স্লো হয়ে যাচ্ছে। আমি শুধু ব্যাটসম্যান, এইরা তো ছোট, ছোট মানুষ, এই ব্যাটসম্যানদের দোষ দিব না। আমাদের ম্যানেজমেন্ট, আমাদের কোচ আছে, সে ইয়ের মতো সালাউদ্দিন ভাইয়ের মতো একটা দক্ষ মানুষ আছে যে দূর থেকে উইকেট রিড করতে পারে। তার তো অন্তত মেসেজ পাঠানো উচিত ছিল যে এত ৪-৬ এর জন্য যাস না, আগে রান নে, আগে সিঙ্গল নে, ডাবল নে। যাই হোক, এখন এত সমালোচনা না করি, শেষ ম্যাচ ছিল। যা পারছে শেষ পর্যন্ত সেই চেষ্টাটা করছে। শুধু প্রার্থনা করি যে এই ফলাফল বা এই পারফরম্যান্সের উপর নির্ভর করে আমরা যেন টিম নিয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে ফেলি। আমি আগামীকাল সকালেই আমার দ্বিপদ দেবব্রততে একটা কনটেন্ট করব যে কেন সবকিছুর পরেও আমাদের এই টিমটার উপরে বাজি ধরে যেতে হবে। সেই যে সেই কনটেন্টটা দেখার আমন্ত্রণ থাকলো। তার আগ পর্যন্ত দলের জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন।